হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। কিসের প্রিপারেশন? অনেকের কলেজেই সামনে যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের মিড টার্ম পরীক্ষা অথবা আর কিছুদিন পরেই ফার্স্ট ইয়ার ফাইনাল। যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের টেস্ট, অর্থাৎ এইচএসসি 25 যারা, তাদের টেস্ট শুরু হবে। আর এইচএসসি 24 তাদের তো অ্যাডমিশনই সামনে। তো তোমরা বোর্ডে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট এই প্রবলেমটা দেখো। এখনই ভিডিওটা পজ করে নাও। যদি তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারো তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়, দেখে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। আর যদি প্রবলেমটা না পারো তাহলে আসো আমরা কিছু নতুন জিনিস শিখি। আচ্ছা, এই প্রবলেমটা কিসের উপর বেস করে দাঁড়িয়ে আছে? এই জি নোটেশনগুলো দেখেই হয়তো আন্দাজ করতে পারছো যে এটা মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের একটা প্রবলেম, সেটা যেই টপিক্সেরই হোক না কেন। ঠিক আছে, তো মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা শুরুই হয় কিন্তু আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে, তাই না? যেটা তোমরা একদম পড়ে এসেছো ক্লাস 8 থেকে। তো নিউটনের মহাকর্ষ সূত্র আমাদের কি বলে? যদি দুটো বস্তু, ধরলাম একটার ভর m1 এবং আরেকটার ভর m2, পরস্পর থেকে আর ডিস্টেন্স থাকে, তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটার পরিমাণ হয় গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি দিয়ে প্রকাশ করছি। জি মহাকর্ষীয় ধ্রুবক, m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই মহাকর্ষ সূত্রের একটা খুব বড় এবং গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন আছে, সেটা কি জানো তোমরা? অ্যাজাম্পশনটা হচ্ছে এখানে যত বড় বস্তুই থাকুক না কেন, যত ইররেগুলার শেপের বস্তুই থাকুক না কেন, এই দুটো বস্তুকে m1 আর m2 ভরের বস্তু দুটোকে আমরা ধরে নেই বিন্দু বস্তু, যাকে ইংরেজিতে বলা হয় পয়েন্ট মাস। ঠিক এই কারণে তোমাদেরকে যখন পৃথিবীর ভর সামথিং, চাঁদের ভর সামথিং দেওয়া থাকতো, পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব বলে দেওয়া থাকতো, তখন তোমরা এই ফর্মুলা বসেই অঙ্ক করতে, তাই না? যে পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কত, সেটা হচ্ছে জি, এখানে মাস অফ আর্থ, এখানে মাস অফ মুন, ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্সের উপর স্কোয়ার, ঠিক না? তো পৃথিবী আর চাঁদ এই দুটো বস্তুকে আসলে বিন্দু বস্তু, বিন্দু বস্তু বলতে কি বুঝি? জাস্ট একটা ফোঁটা, জাস্ট একটা ফোঁটাই হচ্ছে বিন্দু বস্তু। বাট ওরা কি আসলেই বিন্দু বস্তু? না। তাহলে ওদেরকে ধরতেছি কেন? কারণ ওদেরকে বিন্দু বস্তু না ধরলে নিউটনের এই মহাকর্ষ সূত্র ভ্যালিডই হবে না। তো এই জিনিসটা কখন কাজে লাগে? আমরা যদি এই দুটোকে এভাবে ধরে নেই যে তাদের সমস্ত ভরটা তাদের ভর কেন্দ্রে নিহিত আছে। ভর কেন্দ্র কোথায়? যদি এটা সুষম গোলক হয় তাহলে ঠিক এর মাঝখানে। চাঁদের ক্ষেত্রেও তেমন সুষম গোলক হলে ঠিক মাঝখানে। ওকে, এবং এদের মধ্যে এদের যে রেডিয়াস দুটো, সেই রেডিয়াস দুটোকে তখন কাউন্ট করতে হয়। যদি এমন হতো এখানে দুটো বস্তু থাকবে, এটার রেডিয়াস হচ্ছে 2 মিটার, এটার রেডিয়াস হচ্ছে 3 মিটার, এবং এরা পরস্পর থেকে আছে 4 মিটার দূরত্বে, তখন আমাদের এই যে আর এর মানটা, আর এই আর এর মান আমাদের ক্যালকুলেট করতে হবে সেন্টার টু সেন্টার, 2 + 4 + 3, এটাই হবে তখন আর এর মান। কিন্তু ধরো এটা 400 মিটার, 4 মিটার না হয়ে এটা 400 মিটার হলো। 400 মিটারের কাছে এই 3 আর 2 যোগ করে যে 5, সেটা কি কোনো গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলতে পারে? না। তখন আমরা এটা নিয়ারলি ধরে নেই, এই দুটোকে বাদ দিয়ে যদি এটা 400 হয় তাহলে শুধু নিয়ারলি 400ই ধরে নিই আমরা। ঠিক একই জিনিস পৃথিবীর জন্য। পৃথিবীর রেডিয়াস আর, রেডিয়াস অফ আর, এবং চাঁদের নিজের রেডিয়াস, রেডিয়াস অফ মুন, এই দুটোর তুলনায় এর চাঁদ আর পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যে দূরত্ব, ধরলাম এটা ডি, দুটোর পৃষ্ঠের মধ্যে যে দূরত্ব সেটা অনেক বেশি। ডি ফার 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 গ্রেটার দেন আর ই গ্রেটার দেন আর মুন, যার কারণে এই দুটোকে তখন নেগলেক্ট করলেও হয়, শুধু আমরা ডি স্কোয়ার দিয়ে অঙ্ক করে ফেলতাম। তো এই এত কথার মোদ্দা কথা এটাই যে এখানে বস্তু দুটো হতে হবে বিন্দু বস্তু। ওকে, বিন্দু বস্তু যদি হয় এবং
বিন্দু বস্তুর ক্ষেত্রে আমরা কি ধরে নিই, তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিতে হবে, তাই না? বা তাদের সেন্টার অফ মাস যেখানে থাকবে সেখান থেকে আরেকটা সেন্টার অফ মাসের ডিস্টেন্স নিতে হবে। এটুকু বুঝলাম। তাহলে ধরো তো আমাদের কাছে একটা রড দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা রড সুষম ভরের। আর সুষম ভরের রড মানে কি? যার ভর প্রতি একক দৈর্ঘ্যে সুষমভাবে বণ্টিত আছে। ধরো তোমরা যে স্টিলের স্কেলটা ব্যবহার করো সেটা। ঠিক এটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, আমি বলে দিলাম দূরত্বটাকে এ, ধরলাম দূরত্বটা এ। এই এ দূরত্বে আছে আরেকটা বিন্দু বস্তু যার মাস হচ্ছে এম। এই রডের ভর দেওয়া আছে আমাদের কাছে বড় এম, এবং রডের দৈর্ঘ্য আমাদের কাছে দেওয়া আছে এল। এখন বলা হচ্ছে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কত। তাহলে কি হবে? আমরা কি ধরবো? যে এর ভরটা ঠিক এর ভর কেন্দ্রে আছে। আরেকটা জিনিস আছে এখানে, এর এই যে পুরুত্বটা বলছে না, দেখতে পাচ্ছ এরকম মোটা, একটু সাইডে মোটা দেখা যাচ্ছে, এটা নগণ্য। ওই যে তুমি স্কেলের কথাই চিন্তা করো, স্কেলটা যেটা দিয়ে আমরা মার্জিনটা নিই, ওই স্কেলটার পুরুত্বটা খুব নগণ্য না, একদিকে মোটা আছে, ওইটা নেগলেক্ট করো। মনে করো স্কেলটাকে তুমি এইভাবে ধরছো, স্কেলটা এইভাবে রেখে দাগ টানো না খাতার উপরে, এইভাবে বসায়, সেটা না করে তুমি এখান থেকে এইরকম করে ধরে ফেলো, এই সাইড থেকে দেখতেছো, এই দিক থেকে। তাহলে কি জাস্ট একটা পাতের মতো দেখা যাবে না? ওই পাতটাই এখানে আমরা রাখছি, ঠিক আছে? এর পুরুত্বটা নগণ্য, জাস্ট দেখানোর জন্য এখানে একটু মোটা করে দিছি, বাট নগণ্য ধরে নাও। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল নির্ণয় করার জন্য আমরা কি ধরে নেব? এর পুরো ভরটাই এর ভর কেন্দ্রে আছে। তাহলে ভর কেন্দ্র কোথায় থাকে? স্কেলের ক্ষেত্রে, সুষম দণ্ডের ক্ষেত্রে ভর কেন্দ্র থাকে ঠিক দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে, তাই না? তার মানে এই ডিস্টেন্সটুকু কত? ভর কেন্দ্রের দূরত্ব বলতে গেলে L/2। তাহলে আমরা কি করব? দুটোর ভর নিব, জি থাকবে এম ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে? সেন্টার অফ মাস টু সেন্টার অফ মাস, এখান থেকে A প্লাস L/2, A প্লাস L/2 হোল স্কোয়ার, ঠিক না? তাহলে এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এটাই ম্যাক্সিমাম মানুষ করবে, বাট এটা আসলে ভুল। একাডেমিকে অনেকে এটা শিখে আসে, যার কারণে আমি বলেছিলাম এই থিওরি যদি তোমার জানা থাকে তাহলে এই অঙ্ক তুমি ট্রাই করতে পারো। কারণ যদি কারো অ্যাকচুয়াল এটা যে ভুল হয়েছে সেটা আসলে বুঝতেই পারতেছে এটা সঠিক না, এটা সঠিক হবে না। তো সঠিকটা যদি কারো জানা থাকে তাহলে তোমরা এই জিনিসটা অ্যাপ্রোচ করতে পারো। যদি পারো তাহলে এই ভিডিও তোমার জন্য না, আবারও বলে দিলাম, ঠিক আছে? যদি না পারো তাহলে ভিডিওটা দেখো। এটা আসলে সঠিক না। কেন? কারণ এই জায়গায় দূরত্বটা একরকম, দূরত্ব কত? শুধু এ। আবার এই জায়গায় দূরত্ব কত? এ প্লাস এল। দুই জায়গার দূরত্ব ভিন্ন ভিন্ন হলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি দূরত্বের সাথে কিভাবে সমানুপাতিক, কিভাবে সম্পর্কিত? অ্যাকচুয়ালি বর্গের ব্যস্তানুপাতিক না, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r², ঠিক না? তাহলে দূরত্ব যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সুষমভাবে প্রত্যেক জায়গায় কি আমরা বল সমান পাবো যে একটা এভারেজ ফোর্স নিয়ে নিলেই হবে? হবে না। যার কারণে আমাদেরকে একটু অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তো অন্য পদ্ধতি অবলম্বন আমরা কি করব বলো দেখি? যারা শিখে এসছো তাদের জন্য তো এই ভিডিও দরকারই নেই, যারা শিখোনি আগে তারা দেখতে থাকো। মনে করো আমি এই জায়গা থেকে x দূরত্বে, এই পয়েন্ট থেকে x দূরত্বে এসে dx পুরুত্বের একটা অংশ কেটে নিচ্ছি। কত বললাম? dx পুরুত্ব, ঠিক আছে? এই জায়গার যে পুরুত্ব সেটা হচ্ছে dx। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, পুরো যখন দৈর্ঘ্য ছিল L, তাহলে L দৈর্ঘ্যে ভর কত? m ছিল। তাহলে একক দৈর্ঘ্যে ভর কত? m/l। তাহলে dx যে পুরুত্বের অংশটা কাটলাম, আচ্ছা পুরুত্ব বলতে তোমরা এইটা মনে করিও না যে আগে সেটা পুরুত্ব নগণ্য ছিল এখন dx করে নিচ্ছি, তা না। তার দৈর্ঘ্য থেকেই একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কেটে নিয়েছি। আমার পুরুত্ব বলাটা একটু ভুল হয়েছে, তোমরা ধরে নাও পুরো l দৈর্ঘ্য ছিল, তাই না? এটা l দৈর্ঘ্য থেকে আমরা dx
দৈর্ঘ্যই কেটে নিয়েছি, দৈর্ঘ্য। তাহলে ডিএক্স দৈর্ঘ্যে ভর কত হবে বুঝতেই পারছো, m/l ইন্টু ডিএক্স। তাহলে এই ক্ষুদ্র অংশের ভরকে আমরা ক্ষুদ্র ভর বলতে পারি না, ডিএম, ক্ষুদ্র ভর বলতে পারি ডিএম। এবার তুমি চিন্তা করো এই দুটো ক্ষুদ্র অংশের মধ্যে দূরত্ব কত, এখান থেকে এক্স আর এখান থেকে এ। তাহলে আমরা যদি বলি ক্ষুদ্র বল বলতে পারি না, ক্ষুদ্র বল ডিএফ ইকুয়াল টু কত হবে, জি হবে, ক্ষুদ্র ভর হবে। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই যে ক্ষুদ্র অংশ, আর এখানে তো বিন্দু বস্তুই আছে, এখন এটা যখন ক্ষুদ্র হবে তখন এটাও তো একটা বিন্দু বস্তু, তাই না? এই জাস্ট এ একদম পিচ্ছি একটা অংশ কেটে নিচ্ছে, ডিএক্স টু টেন্স টু জিরো, এই ডিএক্স যে অংশটা সেটা টেন্স টু জিরো, একেবারে ক্ষুদ্র একটা অংশ কেটে নিচ্ছে, তাহলে ওটাও নিশ্চয়ই একটা বিন্দু বস্তু। ডিএম নিলাম, আর একটা ভর আছে এখানে, আবার কেউ ডিএম স্কোয়ার করে দিও না, দুইটা দুই জিনিস, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কত, এক্স প্লাস এ না, এ প্লাস এক্স হোল স্কোয়ার। এবার চিন্তা করো এটা হলো ক্ষুদ্র অংশ, তাই না, ক্ষুদ্র বল। তাহলে আমরা যদি বৃহত্তর বল পেতে চাই বা সমগ্র বলটা পেতে চাই, এফ, তাহলে এফটা কি করতে হবে, এই ডিএফ কে ইন্টিগ্রেট করে দিতে হবে। এবং কেন ইন্টিগ্রেট করতেছি বলতে পারবা কেউ? ইন্টিগ্রেট আমরা কেন করব, ইন্টিগ্রেট করার রিজন কি? রিজন হচ্ছে এই ডিএক্সটা আমরা কি শুধু মাঝখান থেকেই কাটবো তা কিন্তু না, আমরা কি মাঝখানে কেটেছি, আনুমানিক মাঝখানে হয়ে গেছে, বাট এই ডিএক্স অংশ তো শুধু মাঝখানেই থাকবে না, এখান থেকে শুরু হবে, জাস্ট এই পয়েন্ট থেকে শুরু হবে, এখানেও একটা ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে, ডিএক্স আছে, ডিএক্স আছে, এক্স এর বিভিন্ন মানের জন্য ডিএক্স এর অবস্থানগুলো বিভিন্ন রকম হবে। তো আমরা এই বিভিন্ন জায়গার এক্স গুলোকে, এক্স এর বিভিন্ন মানের জন্য যে ডিএক্স গুলো পাবো, প্রত্যেকটা জায়গার বলগুলোকে ইন্টিগ্রেট করে আমরা টোটাল ফোর্সটা পাবো, ঠিক না? তাহলে এবার চিন্তা করে দেখো, এবার লিমিট বসাতে হবে। এক্স এর লিমিট কি বললাম দেখো তো, এক্স এর লিমিট এখান থেকে 0 থেকে শুরু হবে, এক্সটা প্রথমে 0, তারপর 1 2 3 4 করতে করতে কত পর্যন্ত আসবে, এল পর্যন্ত আসবে। এক্সটা এখানে শুরু, দেখো এখান থেকে এক্স শুরু হয়েছে, প্রথমে 0, আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে এল পর্যন্ত আসবে এটা, ঠিক না? তাহলে এক্স এর লিমিট কত, 0 থেকে এল। ওকে, অন্য কালি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। জিরো থেকে এল। এবার কিছু কনস্ট্যান্টকে আমরা সরিয়ে ফেলবো। ডিএম মানে কি, এম বাই এল ইন্টু ডিএক্স, জি এম বাই এল, সাথে আরেকটা এম আছে, ডিএক্সটাকে সাইডে লিখলাম, ডিভাইডেড বাই এ প্লাস এক্স হোল স্কোয়ার, ইন্টিগ্রেট করতেছি, লিমিটটা আবার পরে বসাচ্ছি। এখন দেখো জি এম বাই এল, এই এম সবই কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবলটাকে, ভ্যারিয়েবলটা হচ্ছে নিচের পার্টটুকু, কারণ এক্সটাই এখানে চলো, বাকি জি এম এম বাই এল এগুলো সবই কনস্ট্যান্ট, এখানে এমটা বোঝা যাচ্ছে না, তাই না? ওকে, এবার আসি 1/x² এর ইন্টিগ্রেশন কি হয়, এটা একদম বেসিক লেভেল থেকে পড়াচ্ছি আমি। 1x⁴n কে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন আমরা পাই x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1। তাহলে 1/x² যখন থাকবে তখন কি হবে, এটা মানে কি x⁻² এর ইন্টিগ্রেশন, -2 এর ইন্টিগ্রেশন মানে কি x⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1, তাই না? তাহলে কত হচ্ছে, x এখান থেকে আসো, x⁻−1 আর নিচে -1 বা -1/x, এটা মুখস্থ রাখবা। 1/x² কে ইন্টিগ্রেট করলে 1/x হয়, -1/x² কে ইন্টিগ্রেট করলে শুধু 1/x হয়, এগুলো মনে রাখবা। যারা একটু অ্যাডভান্স তারা এগুলো আসলে মনেই রাখে, এত ভেঙে ভেঙে করার সুযোগ নেই।
এই ক্লাসটা একাডেমিক প্লাস অ্যাডমিশন সবার জন্য, এই জন্য আমি একটু ডিটেলসে বলছি, সামনে আমরা ফার্স্ট হয়ে যাব। তাহলে এখানে আসো, ওই মাইনাসটাকে বাইরে বের করে দাও। আচ্ছা দরকার নেই, সমস্যা নেই, থাক ভেতরে থাক। GMM বাই এল, এখানে আসবে 1 বাই, একটা মাইনাস আছে, লিমিটটা কি হবে 0 থেকে এল। ওকে, এটা 1। এখন একটা জিনিস চিন্তা করো, এই মাইনাস যখন থাকে তখন লিমিটটাকে মাইনাস উঠিয়ে লিমিটকে এক্সচেঞ্জ করা যায়। ওকে, GMM বাই এল 1 বাই এ প্লাস এক্স, লিমিটটাকে চেঞ্জ করে এল থেকে 0 করে দেব। ওকে, এবার লিমিট বসিয়ে ফেলি। GMM বাই এল, এখানে এক্স এর মান, এ এর মান কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এক্স এর জায়গায় 0 বসবে, তাহলে 1 বাই এ মাইনাস দিয়ে এক্স এর জায়গায় বসবে এল। তাহলে কি হচ্ছে GMM বাই এল, একটু ক্যালকুলেট করো, এখানে দেখতে পাবা এখানে থাকতেছে এ ইন্টু এ প্লাস এল, উপরে কি যাবে এ প্লাস এল মাইনাস এ প্লাস এল মাইনাস এ। এখন দেখো এই এ বাদ, তাহলে উপরে থাকছে শুধু এল, নিচে থাকতেছে শুধু এল, এই দুটো বাদ। তাহলে আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে আমাদের, উত্তরটা হচ্ছে GMM বাই এল ইন্টু এ প্লাস এল। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমরা মুখস্থ রাখবো। কিভাবে মুখস্থ রাখবো দেখো, খুব সাধারণ জিনিস, এটার ভর কত এম, GMM হবে, GMM হবে, তারপর কি করব এই দূরত্বটাকে রাখবো, এই দূরত্বের সাথে এই দূরত্বটা যোগ করে দেব। এইভাবে চিন্তা করো, এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব কত, শুধু এ, এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব কত এ প্লাস এল, এই দুটোর গুণফল নিচে বসবে। আচ্ছা আরো সুন্দরভাবে চিন্তা করো তো, নিচে তো দূরত্বের বর্গই হইতে হবে তাই না, বর্গ মানে কি দুইটা দূরত্ব তাই না, তাহলে একটা দূরত্ব এ, একটা দূরত্ব এই প্রান্ত থেকে, একটা দূরত্ব এই প্রান্ত থেকে, জাস্ট মনে রাখার জন্য। তুমি অন্য কোনো যদি স্ট্র্যাটেজি বের করতে পারো নিজে নিজে, তাহলে সেটা দিয়ে অঙ্ক করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আসো, এই যে এম বাই এল, এই জিনিসটাকে আমরা কি বলি জানো, এই জিনিসটাকে আমরা বলি রৈখিক ভর ঘনত্ব। একে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। অলওয়েজ তুমি খেয়াল করে দেখবা, এই যে ডিএম ক্ষুদ্র ভর ইকুয়াল টু হবে ল্যামডা ডিএক্স, এই জিনিসটাই হবে সিগমা ডিএ, এই জিনিসটাই হবে রো ডিভি। কখন সিগমা ডিএ, কখন সিগমা ডিএ তখন যখন ভরটা একটা ক্ষেত্রফলের মধ্যে ছড়ানো থাকবে। রো ডিভি কখন, যখন ভরটা একটা আয়তনের মধ্যে ছড়ানো থাকবে, ঠিক আছে। এই রোকে আমরা বলি এরিয়াল মাস ডেনসিটি, এটা হচ্ছে লিনিয়ার মাস ডেনসিটি। সিগমাকে আমরা বলি হচ্ছে এরিয়াল মাস ডেনসিটি, মানে একটা ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে কি পরিমাণ ভর আছে। আর এই রোকে কি বলি, একক আয়তনে কি পরিমাণ ভর আছে। এই রো তো তোমরা জানোই ঘনত্ব, ঠিক আছে। এবার আসি এই প্রবলেমটায়। এই প্রবলেমটা আমাদের কি বলার চেষ্টা করছে, a straight rod of length L extends from x equal to a to x equal to L plus a। এর মানে কি, এই মনে করো আমাদের x অক্ষ, ধরে নাও এটাই হচ্ছে আমাদের x অক্ষ। এই x এর উপর L দৈর্ঘ্যের একটা রড আছে, যে রডটা x ইকুয়াল টু a বিন্দু থেকে
এইটারও কিন্তু পুরুত্বটা নগণ্য, মানে একটা রেখাই ধরো তুমি, কিন্তু তো আমি একটু মোটা করে না দিলে তো তোমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এটার দৈর্ঘ্য কত? এল। এটাই হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, আর এটাই হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এখানে এক্স ইকুয়াল টু এল প্লাস এ পয়েন্ট। বুঝতেই পারতেছো, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব এলই হবে, আর এটাই হচ্ছে এই রডের দৈর্ঘ্য। এইবার এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে দ্য গ্রাভিটেশনাল ফোর্স ইট এক্সার্টস অন এ পয়েন্ট, মানে এইটার দরুন এই বিন্দুতে মহাকর্ষ বলটা কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, যে যখন এখানে একটা বিন্দু বস্তু রাখা হচ্ছে, এ পয়েন্ট exerts on a point mass at x equal to 0, মূল বিন্দুতে m ভরের একটা বিন্দু বস্তু দেওয়া আছে, তাহলে এই রডের জন্য এইখানে মহাকর্ষ বল কত। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এর ভর কি বলা আছে দেখো তো, এর ভর বলা নেই। আরেকটা ইনফরমেশন তাহলে প্রয়োজন এর ভর সম্বন্ধে, সেটা হচ্ছে ইফ দ্য মাস পার ইউনিট লেন্থ অফ দ্য রড ইজ a প্লাস bx স্কয়ার, মানে মাস পার ইউনিট লেন্থ মানে একক দৈর্ঘ্যে ভর। একক দৈর্ঘ্যে ভর মানে কি তুমি বুঝতেই পারতেছো, আমাদের কাছে কি দেওয়া আছে, এবার ল্যামডা দেওয়া আছে। আগের বার সুষমভাবে বণ্টিত হওয়ার কারণে ল্যামডা ইকুয়াল টু ছিল m বাই l। ঠিক আছে, এইবার সুষমভাবে ভরটা বণ্টিত না, কিভাবে বণ্টিত? a প্লাস bx স্কয়ার, এই ফরম্যাটে x এর বিভিন্ন মানের জন্য এক এক জায়গায় ভর এক এক রকম হবে। প্রথমবার এই বিন্দুতে যদি বলি, জাস্ট এই বিন্দুতে ভরটা কত হবে? a প্লাস b a স্কয়ার। এইখানে ভরটা কত হবে? a প্লাস b ইন্টু এল প্লাস এ হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এখানে ভরটা সুষম নয়। তো যাই হোক, আমাদের এত গভীরে না গেলেও চলবে। আমাদের কাছে কি জানা আছে? এই ল্যামডাটা জানা আছে। তো ল্যামডা যদি আমাদের জানা থাকে তাহলে তো এবার আমরা বসাইতেই পারবো। আমরা কি জানি? আমরা জানি ডিএম ইকুয়াল টু কত? ডিএম ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। ওই একইভাবে আমরা একটা ডিএক্স পুরুত্বের অংশ কেটে নিছিলাম, ডিএক্স পুরুত্বের অংশ কেটে নিছি কোথা থেকে? এইবার এইখান থেকে এক্স দূরত্ব ধরবো আমরা, কারণ যখন তোমাকে এক্স অক্ষ বলে দিবে, তো আগের বার তো কোনো অক্ষ নির্দিষ্ট ছিল না, ঠিক না? অক্ষ নির্দিষ্ট না থাকায় তুমি এইখান থেকে এক্স এর মান ধরা শুরু করতে পারছো, 0 থেকে সামথিং পর্যন্ত, 0 থেকে এল পর্যন্ত বর্ধিত ছিল। ওই একই জিনিস যদি তুমি এইখান থেকে ধরতাম তাও অঙ্কটা একই রেজাল্ট আসতো। এবার এটার ক্ষেত্রে দেখো এক্স অক্ষ বলে দিছে, তাহলে এক্স অক্ষ যদি বলে দেয় তাহলে কি তুমি আর এইখান থেকে এক্স ধরা শুরু করতে পারবা? এইখান থেকে তোমাকে এক্স ধরতে হবে। ঠিক আছে, তাহলে ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স যদি হয়, ল্যামডা মানে কি? এ প্লাস বিএক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার ডিএফ মানে কি? ডিএফ ইকুয়াল টু কি হবে? জি ক্ষুদ্র ভর একটা ডিএম, আর একটা তো বিন্দু বস্তু দেওয়াই আছে, ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব। দূরত্ব কত? দূরত্ব এক্স না, এই যে এক্স দূরত্বে ডিএক্স দূরত্বের অংশ কাটছো, বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? জি ইন্টু এ প্লাস বি এক্স স্কোয়ার এম ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার আমরা বড় বলটা পেতে যাচ্ছি, কি করতে হবে? ইন্টিগ্রেশন অফ ডিএফ। জি আর এম কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল কি? এ প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার। ওকে, এবার আসো এই জিনিসকে ভেঙে ভেঙে লেখা যায়। তোমার কাছে এ প্লাস বি বাই সি দেওয়া আছে, এটাকে এ বাই সি প্লাস বি বাই সি লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। যদি তাই হয় তাহলে এ বাই এক্স স্কোয়ার, জিএমটা থেকে গেল, প্লাস বি, শুধু বি হবে তাই না? কেন শুধু বি বলতো? এক্স স্কোয়ার বাদ ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করবো। লিমিট কোথা থেকে? এক্স এর লিমিট, এক্স এর লিমিট বসাইতে হবে। দেখো আমাদের রডটা এক্স ইকুয়াল টু এ থেকে এল প্লাস এই পর্যন্ত বর্ধিত। রডটা কোথায় আছে? এই যে ভরগুলো, এই যে ভরটা কোথা থেকে কোথায় এক্সটেন্ড করছে?
এই জায়গা থেকে যেখান থেকে রড শুরু, কোথায় সেটা x ইকুয়াল টু a, আর রডটা কোথায় শেষ হয়েছে l প্লাস a তে। তাহলে এই জিনিসের লিমিট কোথা থেকে কোথায় হবে? যেখান থেকে আমাদের ভর কাউন্ট হওয়া শুরু হয়েছে, এই যে ভরটা কোথা থেকে যেখান থেকে কাউন্ট হওয়া শুরু হয়েছে সেখান থেকে নিতে হবে না? কাউন্ট হওয়া শুরু হয়েছে আমাদের a থেকে l প্লাস a থেকে l প্লাস a। ওকে, এবার 1/x² এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় সবাই আমরা জানি, a তো কনস্ট্যান্ট, gm a/x মাইনাস a/x হবে না, বলছিলাম 1/x² কে করলে কি হয়, মাইনাস 1/x। a থেকে l প্লাস a, আর b কে করলে কি হবে, bx। এটা লিমিট কোথা থেকে কোথায়, a থেকে l প্লাস a। এবার এটা উল্টায় ফেলো, a/x l প্লাস a থেকে a প্লাস b এর লিমিটটা বসায় ফেলো, সমস্যা নেই। l প্লাস a, দেখো x এর লিমিট বসাবো, x এর লিমিট মানে কি, x এর জায়গায় একবার বসবে a প্লাস a, মাইনাস দিয়ে x এর জায়গায় একবার বসবে a, তাহলে b টা তো কনস্ট্যান্ট, ওকে বাইরে রেখে দিচ্ছি, তাহলে l প্লাস a মাইনাস a। আশা করি বুঝতে পারছো এটা, তাহলে নিজে নিজে একবার ট্রাই করবা, বুঝে যাবো এটা। এইখানে বসো gm, আবার তো এখানে a কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে রাখো, এইভাবে রাখো, এটাকে বাইরে রাখলা, এখান থেকে কি আসতেছে 1/a মাইনাস 1/l প্লাস a প্লাস এই এ বাদ bl। তাহলে এখন দেখো অপশনের সাথে কোনটা মিলতেছে, 1/a মাইনাস 1/a প্লাস l প্লাস bl। ওকে, যদি এখানে আরেকটু ক্যালকুলেশন করে ওইখানে অপশন ওইভাবে না থেকে অন্য কোনো অপশন থাকে, তাহলে a ইন্টু l প্লাস এ, এইখানে কত হবে, l প্লাস এ মাইনাস এ, শুধু l হবে, al/এইটা প্লাস bl, এটা উত্তর হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এই গেল আমাদের এটা নিয়ে কথা। দেখি ভিডিওটা কতক্ষণ হয়েছে, যদি কম সময় হয় তাহলে আরেকটা প্রবলেম করব। আচ্ছা, বেশিক্ষণ হয়নি, 28 মিনিট হয়েছে। তো এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন একটু আমরা দেখি, ঠিক আছে, ওটা একটু হার্ড। এটা যেমন, এটা প্রবলেমটা আমাদের জেই মেইনসে আসা একটা প্রবলেম, কোথায় আসছে বললাম, জেইই মেইনসে। তো জেইই মেইনসে আসছে বলেই এটা যে অনেক হার্ড বা আমাদের জন্য আনইম্পর্টেন্ট এমন না। আমরা জেইই মেইনসে আসা এমন প্রবলেমগুলোই তোমাদের সামনে তুলে ধরি যেগুলো আমাদের লেভেলের সাথে ম্যাচ করে এবং আমাদের দেশের অ্যাডমিশন টেস্টগুলোতে আসতে পারে, যেমন আইইউটি, বুয়েট, এগুলোতে। ঠিক আছে, তো এই প্রবলেমটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, যে কোনোবার বুয়েটে 1-2 বছরের মধ্যে আসলেও এসে যেতে পারে, আইইউটিতেও আসলেও এসে যেতে পারে। ওকে, তো আরেকটু কঠিন ম্যাথে আমরা যাচ্ছি, জাস্ট এটাই একটা ইলাবোরেশন, আর কিছুই না। তো ওটা যদি তুমি না দেখো, মানে এর পরের ভিডিওর পার্টটুকু যদি না দেখো তাও হবে, ওটা জাস্ট একটু নিজের মানে একটু মাথার মধ্যে পোকাগুলো যেন কিলবিল কিলবিল করতে পারে, সেজন্য, আর কিছুই না। আমরা যেটা এখন করবো সেটা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের কোনো অ্যাডমিশন টেস্টে আসবে না, এটুকু নিশ্চিতভাবে বলতে পারি আমরা। জাস্ট একটু শেখার, তাই শিখে রাখতেছি। ওকে, জিনিসটা কি আসলে, জিনিসটা হচ্ছে আমাদের কাছে যদি দুটো রড দেওয়া থাকে, এবার কি দেওয়া আছে, দুটো রড, দুটো নগণ্য পুরুত্বের, এটার দৈর্ঘ্য হচ্ছে a, এটার দৈর্ঘ্য হচ্ছে b, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d।
বুঝতেই পারতেছো যে এদের ভরকেন্দ্রের দূরত্ব অর্থাৎ a/2 প্লাস ডি প্লাস b/2 হোল স্কোয়ার দিয়ে নিচে করে উপরে জি এম এম দিয়ে দিলেই হবে না, আসলে এভাবে সলভ হবে না, আমাদেরকে ওই পূর্বের পদ্ধতিতেই সমাধান করতে হবে, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা আগের প্রবলেমটার সলিউশনটা মনে রাখবো। আগের প্রবলেমের সলিউশন কি ছিল বলো দেখি, মনে আছে? জি একটা এম আরেকটা এম, রডের ভর বিন্দু বস্তুর ভর, জি এম এম ডিভাইডেড বাই রডের এক প্রান্ত থেকে ওই বিন্দু বস্তুর দূরত্ব ইন্টু রডের আরেক প্রান্ত থেকে বিন্দু বস্তুর দূরত্ব, ঠিক আছে? এল প্লাস এ প্লাস এল, ঠিক আছে? অথবা সরি, এ প্লাস 0, এই যে এ ছিল হচ্ছে এখানে দূরত্বটা, তাহলে কি ছিল? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি এ, আর এখান থেকে এটা দূরত্ব কত? এ প্লাস এল, তাহলে এই দুইটা হয়তো নিচে। এইটাকে এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করব। এবার আমি দৈর্ঘ্যটাকেই বলে দিচ্ছি এ, আর এইটা দৈর্ঘ্যকে বলে দিচ্ছি বি। এটার ভর আমাদের কাছে দেওয়া আছে ধরো m1, অথবা আমি বলে দিলাম এম, আর এটা বলে দিলাম আমি ছোট এম, ঠিক আছে? এবার তোমার কাজ কি হবে জানো? তুমি একটা রডকে ফিক্স করে ফেলো, ধরো না এই রডটা ফিক্স তোমার কাছে, রডটা ফিক্স। এবার রডটাকে ফিক্স করে তুমি এই জায়গা থেকে একটা ক্ষুদ্র অংশ ডিএক্স কেটে নাও। এবার দেখো তো এবার প্রবলেমটা কেমন হয়ে গেল। প্রবলেমটা এবার এমন হয়েছে না, একটা রড সেখান থেকে একটা বিন্দু বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা আমরা বের করতেছি, ঠিক না? রড আর বিন্দু বস্তুর মধ্যে দূরত্ব, এই দৈর্ঘ্যটাকে তুমি ধরে নাও এক্স, এই দৈর্ঘ্যটাকে তুমি বলে দাও এক্স, ওকে? এবং এই পুরুত্বটা হচ্ছে ডিএক্স। এই অংশে যে ভরটা হবে সেই ভরটা হবে ডিএম, ওকে? তাহলে বুঝতেই পারতেছো ডিএম ইকুয়াল টু কি হবে? ডিএম ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। ল্যামডা মানে কি? এই যে এম বাই এটার দৈর্ঘ্য বি ইন্টু ডিএক্স, ঠিক না? এবার আসো, এবার যে ক্ষুদ্র বল ডিএফ, এইটাই এবার কি কি একটা রড আর একটা বিন্দু বস্তুর মধ্যে দূরত্বর জন্য আসবে জি এম, আরেকটা বিন্দু বস্তুর ভর, রডের ভর বিন্দু বস্তুর ভর ডিভাইডেড বাই রডের, দেখো চিন্তা করে দেখো কি ছিল? বিন্দু বস্তু থেকে রডের এক প্রান্তের দূরত্ব, বিন্দু বস্তু থেকে রডের আরেক প্রান্তের দূরত্ব, এটাই ছিল না? তাহলে বিন্দু বস্তু থেকে রডের এই প্রান্তের দূরত্ব কত? এক্স প্লাস ডি। বিন্দু বস্তু থেকে রডের আরেক প্রান্তের দূরত্ব এক্স প্লাস ডি প্লাস এ, বা এ প্লাস ডি প্লাস এক্স। বুঝতে পারছি? আরেকবার বলি, এই জিনিসটাকে তুমি এইভাবে সিম্পলি ইমাজিন করো, রড আর বিন্দু বস্তু কি ছিল? জি এম এম, এই এম কার? রডের ভর। এই এম কার? বিন্দু বস্তুর ভর। দেখো এই এম রডের ভর, এই ডি এম কার? বিন্দু বস্তুর ভর, ডিভাইডেড বাই বিন্দু বস্তু থেকে রডের এই প্রান্তের দূরত্ব, এটাই ছিল এ তখন। এবার এটা কত হয়ে গেছে? এক্স প্লাস ডি প্লাস এখানে তো জিরো, তাই না? এটাই হয়ে গেছে এক্স প্লাস ডি, এটা হয়ে গেছে ডিএম। আর এই বিন্দু বস্তু থেকে রডের এই প্রান্তের দূরত্ব কত? এক্স প্লাস ডি প্লাস এ, এক্স প্লাস ডি প্লাস এ, এইটাই এখানে লিখছি, আর কিছুই না, ওকে? এইবার আসো, আমাদের তো ক্ষুদ্র ভর নিয়ে কাজ করলে হবে না, আমাদের তো লাগবে পুরো ভরটা, তাই না? তাহলে এবং এই পুরো ভরটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে? এক্স এর 0 থেকে শুরু করে বি পর্যন্ত, তাই না? তাহলে আমরা দুই দিকেই ইন্টিগ্রেট করে দেব। এফ ইকুয়াল টু কত আসবে? জি এম, ডিএম কে চেঞ্জ করে নিই আমরা, ডিএম কে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? এম বাই বি ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই
ডি প্লাস এক্স ইন্টু এ প্লাস ডি প্লাস এক্স, এটাকে ইন্টিগ্রেট করবো। এবার দেখো জি এম, এম বাই বি তিনটাই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই জিনিসকে আমরা এইভাবে লিখতে পারি না, জি এম এম বাই বি, এখানে থাকলো এক্স প্লাস ডি, এখানে এক্স প্লাস এ প্লাস ডি, এখানে ডিএক্স। ওকে, এবার এই জিনিসের ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে যেতে হবে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশতে। তো আংশিক ভগ্নাংশ যারা শিখে আসছো তারা তো আসছই, থাম্ব রুল দিয়ে করা যায়। আরেকটা যে পদ্ধতি আছে, এই ধরনের জিনিস দেখলে এক্স প্লাস এ নিচে এক্স মাইনাস বি এরকম কিছু দেখলে প্রথমে এইভাবে লিখে নিবা এই জিনিসকে, 1/x প্লাস ডি প্লাস বা মাইনাস, মাঝখানে কিছু একটা চিহ্ন হবে, প্লাস হবে অথবা মাইনাস হবে, দিয়ে x প্লাস এ প্লাস ডি। এবার একটু এই জিনিসকেই ক্যালকুলেশন করো, এই জিনিসকেই একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে? ক্যালকুলেশন করলে কি আসবে দেখো তো, x প্লাস এ প্লাস ডি, এখানে আসবে x প্লাস ডি, উপরে কি যায়, উপরে যায় x প্লাস এ প্লাস ডি মাইনাস এ মাইনাস ডি, তাহলে এই ডি ডি বাদ x x বাদ একটা অতিরিক্ত এ থাকতেছে না, একটা অতিরিক্ত এ থাকতেছে উপরে, নিচে যা ছিল তাই আছে। তার মানে চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, এ বাই এক্স প্লাস ডি ইন্টু এক্স প্লাস এ প্লাস ডি, এইটা মানেই নিশ্চয়ই এইটা 1/x প্লাস ডি মাইনাস 1/x প্লাস এ প্লাস ডি। তাহলে এইখানে যখন আছে 1, এখানে কিছু নাই মানে কি 1 আছে, তো 1টাকে করার জন্য কি সামনে 1/a দিলেই হয়ে যাচ্ছে, সামনে 1/a দিয়ে এই জিনিসকে বিয়োগফল আকারে লেখা যায় তো নাকি? তো এইটাই আমরা করব, 1/a দিব। 1/a দেওয়া মানে কি বলতো, এইখানে একটা a চলে আসবে, জি এম এম বাই এ বি, তারপরে এই জিনিসকে কিভাবে লিখবো, এই যে 1/x প্লাস ডি মাইনাস 1/x প্লাস এ প্লাস ডি, এই জিনিসকে আমরা dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো। এবার x এর লিমিট কোথা থেকে কোথায় হবে বলো দেখি, x এর লিমিট এই যে আবার শুরু হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত, 0 থেকে b পর্যন্ত। ওকে, x এর লিমিট 0 থেকে b পর্যন্ত, 0 থেকে b পর্যন্ত, 0 থেকে b পর্যন্ত। ওকে, এবার আসো, এটা কি 1/x এর ফরম্যাটে আছে না, 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয় জানো, 1/x কে ইন্টিগ্রেট করলে হয় ln x। ওকে, তাহলে এখানে কত আসবে, gmm বাই ab, এখানে আসবে ln x প্লাস ডি মাইনাস ln x প্লাস এ প্লাস ডি, এবং লিমিট কোথা থেকে কোথায়, 0 থেকে b। ঠিক আছে, এবার আসো, আমরা এই জিনিস তো জানি নিশ্চয়ই, ln a মাইনাস ln b, এইটা মানেই ln a বাই b, তাহলে এটাকে নিশ্চয়ই ভাগ আকারে লেখা যাবে, ln x প্লাস d ডিভাইডেড বাই x প্লাস a প্লাস d, 0 থেকে b। এইবার আসো, gmm বাই ab, এই জায়গায় x এর জায়গায় একবার বসবে b, x এর জায়গায় একবার বসবে b প্রথমবার, তাহলে কি আসবে ln b প্লাস d ডিভাইডেড বাই a প্লাস b প্লাস d মাইনাস লিমিট বসানোর নিয়মই এটা, প্রথমে এটা বসবে মাইনাস দিয়ে এটা বসবে, আপার লিমিট একবার বসবে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসবে। এবার x এর মান 0 বসালে এখানে কি হয়, ln শুধু d বাই a প্লাস d, সরি ব্র্যাকেটটা এখানে হবে। এবার একটু চিন্তা করো, আবারও কিন্তু ln a মাইনাস ln b,
ঠিক না? তাহলে কি হবে, ln a বাই বি, এ বাই বি হলে কি হবে, গুণ হয়ে এটাই শুধু উল্টে গিয়ে এর সাথে গুণ হবে। GMM বাই এ বি ln কি হচ্ছে দেখো তো, বি প্লাস ডি ইন্টু এ প্লাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু এ প্লাস বি প্লাস ডি, এটাই উত্তর। এটা কি মুখস্থ রাখতে হবে না, বাট যদি রাখতে চাও স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে, তাছাড়া অন্য কোথাও লাগবে না, অ্যাডমিশন টেস্টে লিস্ট লাগবে না, এটা নিশ্চিত থাকতে পারো। মনে রাখবো কিভাবে, একটা জিনিস খেয়াল করে দেখো, ওই জায়গায় কি ছিল, যদি আমরা দৈর্ঘ্যটাকে ডি বলি, GMM তো থাকবেই, GMM তো থাকবেই। ওইখানে একটা ছিল ডি আর একটা ছিল ডি প্লাস এল, একটা ছিল ডি মানে মধ্যবর্তী দূরত্ব, আর একটা ছিল পয়েন্ট আর রেখার মধ্যে, রেখা যদি হয় এল দৈর্ঘ্যের আর এই দূরত্বটা যদি হয় ডি, তাহলে এইখান থেকে এর দূরত্ব ডি, এইখান থেকে এর দূরত্ব ডি প্লাস এল, এই দুটার গুণফল। এইটার ক্ষেত্রে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, GMM বাই এবিটা মনে রাখবো, ln বি প্লাস ডি, বি প্লাস ডি মানে কি, এই রেখার সাথে দূরত্বের গুণফল, এ প্লাস ডি এই রেখার সাথে দূরত্বের গুণফল ডিভাইডেড বাই ডি, তো হবে মধ্যবর্তী দূরত্ব থাকতেই, এখানেও ছিল, এখানে ডি প্লাস এল হয়েছিল, এবার ডি প্লাস এল না হয়ে এ প্লাস বি প্লাস ডি হয়েছে, মানে তিনটারই যোগফল হয়েছে। ওইখানে হয়তো জাস্ট এই দুইটার যোগফল, এই ডি আর এল এর যোগফল হইতো, ডি তো একটা থাকতোই সাথে ডি প্লাস এল, এবার ডি একটা থাকতেইছে সাথে এ প্লাস ডি প্লাস বি। এই জিনিসকে তুমি এইভাবে মনে রাখতে পারো যদি তুমি এল দিয়ে মনে রাখতে চাও, GM1 M2 ডিভাইডেড বাই L1 L2 ln a প্লাস ডি বি প্লাস ডি, তার মানে ডি প্লাস L1 ডি প্লাস L2, তারপরে ডি থাকবেই একটা সাথে ডি প্লাস L1 প্লাস L2। ওকে, এইভাবে মনে রাখতে চাইলে রাখতে পারো যদি L1 L2 এর টার্মে মনে রাখতে চাও, বাট এইটা দিয়ে মনে রাখাচ্ছে এবি দিয়ে মনে রাখে আমার কাছে বেশি ইজি মনে হয়। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। যদি কোথাও বুঝে না থাকো বা আমার ক্যালকুলেশনে মিস্টেক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।